আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এই যে আমরা কয়েক ক্লাস হলো যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে কিনা এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। এই যে একটা ফরম্যাট বা এই ফরম্যাটের ব্যবহারটা বা এই ফরম্যাটটা কীভাবে আসলো, আমরা যে পর্যায়ক্রমিকভাবে কয়েকটি ক্লাস ধরে এই ফরম্যাটটা শিখলাম, এই ফরম্যাটটা ব্যবহার করে কীভাবে একটা ত্রিমিতিক রাশির মান নির্ণয় করা যায় সেই বিষয়টাই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় বা এই কাজটি আজকে আমরা করব। তাহলে আমরা কোন কাজটি আজকে করতেছি, যে এন গুণন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই ফর্মুলাটা ব্যবহার করে ত্রিমিতিক রাশির মান নির্ণয়, আজকে আমরা এই কাজটাই করব। এখন কথা হচ্ছে, এটা যেহেতু উচ্চতর গণিতের গণিত অঙ্ক, আর উচ্চতর গণিতের গাণিতিক সমস্যায় এই ডিগ্রি এককটা ব্যবহার কম করা হয়ে থাকে। সাধারণত পাই রেডিয়ান বা রেডিয়ান এককটি ব্যবহার করা হয়। যেহেতু রেডিয়ান এককটি ব্যবহার করা হয়, তাহলে আমরা এই 90 ডিগ্রিকে রেডিয়ান এককেও প্রকাশ করব। আর সেটা কি হবে, আমরা জানি যে পাই বা পাই রেডিয়ান সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। রেডিয়ান প্রতীকটা সাধারণত উজ্জ্বল রাখা হয় বা ধরে নেওয়া হয় যে এখানে রেডিয়ান প্রতীকটি আছে। আর এখানে রেডিয়ান প্রতীক দেওয়া নাই মানে হচ্ছে রেডিয়ান প্রতীকটি এখানে আছে ধরে নেওয়া। আচ্ছা, পাই রেডিয়ান সমান হলে 180 ডিগ্রি, সুতরাং পাই বাই 2 হবে 90 ডিগ্রি। তাহলে এই ফরম্যাটটা আমরা যদি রেডিয়ান ফরম্যাটে লিখি, তাহলে হচ্ছে পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। তখন কিন্তু আমাদের ফরম্যাটটা দাঁড়াচ্ছে এমন। আমরা এই ফরম্যাটটাই এখানে ব্যবহার করে এই রাশিটির মান নির্ণয় করব। আচ্ছা, এরপর এখানে আরেকটি ধারণা আমরা ব্যবহার করব, ছোট্ট একটি বিষয়, কিন্তু এই ধারণাটা ব্যবহার করলে খুব সহজভাবে আমরা এই ফরম্যাটে নিয়ে আসতে পারবো। এই ধারণাটা কি, যেমন আমরা দেখি এখানে যে পাই এখানে আছে, এইটাকে খেয়াল না করে বা এটাকে বাদ দিয়ে আমরা একটা বিষয় খেয়াল করি যে এই যে 11/90 এটা হলো প্রকৃত ভগ্নাংশ, এটা 1/30 এটাও কিন্তু প্রকৃত ভগ্নাংশ, কিন্তু 101/90 এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, 30/31 এটাও অপ্রকৃত, আর 5/3 এটাও অপ্রকৃত। এখানে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, এই যে এখানে পাই আছে এটাকে খেয়াল না করে কিন্তু আমরা প্রকৃত অপ্রকৃতটা নির্ধারণ করতেছি। আচ্ছা, তাহলে এই দুটি যে প্রকৃত আছে এই দুটো নিয়ে আমরা কোনো কাজ করবো না, এই দুটো আমাদের থাকবে, কারণ এরা মোটামুটি আমরা বলবো সরল আকারেই আছে। কিন্তু এই যে অপ্রকৃত আকারগুলো আছে এটাকে আমরা আগে প্রকৃত আকারে নিয়ে আসার চেষ্টা করব। সেটা কি হবে আমরা এখন দেখি, সেটা কি হবে। যেমন 101/90। আচ্ছা, এখন 101/90-কে আমরা যদি সরল করতে চাই তাহলে কিভাবে করতে পারি, সেটা সেটা আমরা এভাবে করতে পারি যে 100+1/90 আমরা কিন্তু এভাবে করতে পারি, কিন্তু আমরা এভাবে এটা করব না। তা না করে এই মান নির্ণয়ের সুবিধার্থে আমরা হর হর খেয়াল করে এটাকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। হর খেয়াল করে বিশ্লেষণ করার অর্থ হচ্ছে হর হচ্ছে 90, তাহলে আমরা হর 90 বা 90-এর গুণিতক বা হর বা হরের গুণিতক দ্বারা এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। তা 90-এর গুণিতক কি হচ্ছে 180, 90 হয় 180ও হয়, তাহলে 90 হচ্ছে 101-এর কাছাকাছি, তো 90 দ্বারা আমরা বিশ্লেষণ করব। তাহলে ব্যাপারটা কি করবো, 90 প্লাস 11/90, তারপরে এটাকে যে আলাদা করি 90/90 11/90, সুতরাং 1 প্লাস 11/90। আমরা কিন্তু এইভাবে এটাকে আলাদা করতে পারি, এবং আমরা যদি যোগ করি বা এটাকে যোগ করি তাহলে কিন্তু আবার এটাই পাবো, ফেরত পাবো। আমরা যদি ভগ্নাংশের যে যোগ যে নিয়মে করে সেই নিয়মটা যদি এখানে প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা এই সমষ্টিটাই পেয়ে যাব, অর্থাৎ ভগ্নাংশের মানে কোনো কিন্তু এখানে পরিবর্তন হয়নি। আচ্ছা, তাহলে এই পদ্ধতিটা যে এখানে আমরা ব্যবহার করে আমরা কি করব, প্রথম দুটিকে ঠিক রাখবো,
পরের তিনটিকে এভাবে আমরা সরল করে নেব। কেন সরল করব? আমাদের যে জানা ফরম্যাটটা আছে ওই ফরম্যাটে এটাকে নিয়ে আসার চেষ্টা করবো এই সরল করার মাধ্যমে। সাইন, এখন এটা হলো পাই, তাহলে 101 পাই। তাহলে এখানে আমরা লিখি 90 পাই প্লাস 11 পাই ভাগ 90 প্লাস কস, এখানে আছে কি 31। তাহলে 31-এর দিয়ে এটা আমরা চেষ্টা করব। সরি, এটা 31 উল্টো বিপরীত হয়ে গেছে, এখানে 31টা হবে উপরে আর 30টা হবে নিচে। অঙ্কটা মানে লিখতে যা একটু সমস্যা হয়েছে। এখানে হরে হবে 30 আর লবে হবে 31। তাহলে হর হলো 30, 30 দিয়ে এটা আমরা করার চেষ্টা করব। তাহলে হচ্ছে 30 পাই প্লাস পাই বাই 30। আর এখানে দেখি একটা জিনিস খেয়াল করি, 3 আর 5, 3 আর 5-এর গ্যাপ হচ্ছে 2। তাহলে 3-এর আমরা গুণিতক করে চিন্তা করি, 3 তারপর হয় 6, 6 হচ্ছে 5-এর নিকটতম, 6 কি 5-এর নিকটতম। তাহলে এখানে 3-এর অপর গুণিতক, দ্বিতীয় গুণিতক যেটা আমরা বলবো 6, সেটা দ্বারা এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, 6 পাই মাইনাস পাই। এখানে কিন্তু একটা ব্যাপার খেয়াল করার ব্যাপার, এখানে আমরা প্রথম দুটো কিন্তু আমরা যোগ দিয়ে মিলাইলাম, আর তৃতীয়টা আমরা করলাম কিন্তু বিয়োগ দিয়ে। অর্থাৎ এই বিশ্লেষণটা আমরা সুবিধার্থে, মান নির্ণয় সুবিধার্থে যোগ অথবা বিয়োগ দুটির মাধ্যমে করতে পারি। আচ্ছা, এখন 6 কেন নিলাম, যে 6 আর 5-এর গ্যাপটা কম। 3-এর সাথে 5-এর গ্যাপ হচ্ছে 2 আর 6-এর সাথে 5-এর গ্যাপ হচ্ছে 1। এই জন্য আমরা 3-এর দ্বিতীয় গুণিতক অর্থাৎ 6-এর সাহায্যে এই 5 আনার চেষ্টা করলাম বা আনলাম। এরপর প্রথম দুটি তো কোনো কাজ নাই, এটা যা আছে তাই থাকতেছে। এখন এইখানে যদি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে লবটাকে আলাদা করে লিখতে পারি। হর কিন্তু ঠিক থাকবে, লবকে আলাদা করলাম। আমরা জানি যে আমরা যদি এখানে ভগ্নাংশ যোগ করি তাহলে কিন্তু আমরা এইটাই ফেরত পাবো, এই জন্য আমরা এটা আলাদা করে নিলাম। এখানে আমরা কি বিষয়টা খেয়াল করতেছি, মানের বিষয়টা খেয়াল করতেছি। অর্থাৎ এখানে মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমরা মান নির্ণয়ের সুবিধার্থে এটাকে সরল করে নিচ্ছি, যাতে আমাদের যে জানা ফরম্যাটটা আছে ওই ফরম্যাটে এটাকে আমরা রূপান্তর করতে পারি। কিন্তু সত্য কিন্তু একটি, এখানে মানে কোনো পরিবর্তন করা যাবে না। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আমরা সরল করতে যাই মানের পরিবর্তন করে ফেললাম তাহলে কিন্তু গাণিতিক হিসাবটা ভুল আসবে এবং সেটা ভুল। 30 পাই বাই 30 প্লাস পাই বাই 30 করে ফেললাম সমান সাইন। এখন এটা চাইলে আমরা 11 পাই লিখতে পারি। একই কথা আমরা এখানে লিখলাম cos পাই বাই 30 and the sin। 90-কে 90 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে পাই প্লাস 11 পাই বাই 90 cos। 30-কে 30 দিয়ে ভাগ করলে 1 হয়, তা সুতরাং পাই প্লাস, এটা জাস্ট আমরা সরল করে যাচ্ছি, মানে গাণিতিক হিসাবটা করে যাচ্ছি। আর এটা হচ্ছে 6 পাই বাই 3, তাহলে আমাদের 3 দিয়ে 6-কে ভাগ করি তাহলে হবে 2, তাহলে এটা হচ্ছে 2 পাই মাইনাস পাই বাই 3। আচ্ছা, আমরা এটা সলভ করে নিলাম। এখন আমরা আমাদের ওই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করি, যে ফরম্যাটটা আমরা ব্যবহার শিখছি। প্রথম দুটা আনার দরকার নেই, এই দুটো সরলই আছে। এখন এটা ফরম্যাট, এটা হলো 180। তাহলে 180-কে কি লিখতে পারি, 2 গুণন 90। তাহলে এটা আমরা 2 গুণন পাই বাই 2।
আমরা কিন্তু 2 গুণন 90 লিখতে পারি। তাহলে 2 গুণন π/2 লিখতে পারবো। আচ্ছা, 2 গুণন π/2 লিখলাম। তাহলে এটা কিন্তু 180 হলো। এটা কি হলো? 180। তারপরে এখানে 11 π/90, এটা যা আছে তাই থাকবে। এখন হলো cos, এটা লিখতে পারি 2 গুণন π/2 প্লাস π/30। কারণ এই যে আমরা 2 গুণন 90 মানে 180, 2 গুণন 90 মানে 180। আমরা 2 গুণন 90 আকারে কেন লিখলাম? আমাদের ফরম্যাটটা নিয়ে আসার জন্য। আর এখানে আছে 2π অর্থাৎ 360 মানে 4 গুণন 90। তাহলে এখানে আমরা লিখবো 4 গুণন 90 cos 4 গুণন π/2 মাইনাস π/3। তাহলে লিখলাম। এখন আমরা একটা বিষয় খেয়াল করব, সেই বিষয়টা হচ্ছে প্রথম দুইটি তো কোনো সমস্যা নাই, প্রথম দুইটা আমরা লিখে ফেলি। 11 π/90 cos π/30। এখন আমরা দেখি 2 গুণন 90 অর্থাৎ 180 আর প্লাস সামথিং অর্থাৎ প্লাস থিটা প্লাস সামথিং। তাহলে আমাদের কি হচ্ছে? আমাদের দুইটা 190 2টা 90, এই যে প্লাস সামথিং, তাহলে আসলে তৃতীয় চতুর্ভাগে। আর আমরা জানি তৃতীয় চতুর্ভাগে সাইন হয় ঋণাত্মক, সুতরাং সাইন। এখন 2টা 90 আছে অর্থাৎ 90 জোড় গুণিত, 180 হচ্ছে 90 জোড় গুণিত, সুতরাং সাইন অপরিবর্তিত থাকবে। তাহলে সাইন 11 π, আর থিটা মানে হচ্ছে 11 π/90। তারপরে এখন পরেরটা, এখন দেখি 180 প্লাস সামথিং, তাহলে এটারও অবস্থান কোথায় হচ্ছে? তৃতীয় চতুর্ভাগে। আর আমরা জানি তৃতীয় চতুর্ভাগে cos হয় ঋণাত্মক, তাহলে এখানে ঋণাত্মক। আচ্ছা, এটা হলো 90 জোড় গুণিত, আর 90 জোড় গুণিত হলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই অনুপাতের কোনো পরিবর্তন হলো না, তাহলে এটা থাকলো π/30। আচ্ছা, এখানে থিটাটাই হচ্ছে π/30। এখন এটা হলো 4টা 90, সুতরাং আমরা 4টা 90 এর ক্ষেত্রে কি জানি? এই যে 4টা 90, কিন্তু এখানে একটা বিষয় আছে, মাইনাস সামথিং আছে। তাহলে মাইনাস সামথিং মানে হচ্ছে কি 360 অপেক্ষা ছোট হলো। তা 360-এর চেয়ে ছোট মানে হচ্ছে প্রান্তিক রশ্মিটা যাচ্ছে চতুর্থ চতুর্ভাগে, আর চতুর্থ চতুর্ভাগে কিন্তু cos ধনাত্মক হয়। তাহলে এখানে হবে প্লাস, মাইনাস হচ্ছে না, এই জন্য আমরা ব্র্যাকেটও ব্যবহার করলাম না। আর 4টা 90 অর্থাৎ 90 জোড় গুণিত, সুতরাং অনুপাতেরও কোনো পরিবর্তন হবে না। তাহলে cos π/3 এটা হলো। এখন আমরা জাস্ট খালি স্বাভাবিকভাবে গাণিতিক হিসাব করে যাব, আমাদের মান চলে আসবে আশা করি। প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস দিলাম 11 π/90, প্লাস মাইনাসে মাইনাস cos π/30। আর আমরা জানি এটা হলো cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2। এখন আমরা খেয়াল করি সাইন সাইন দুটি কিন্তু একই। সাইন 11 π/90 এটাও মাইনাস, তাই এটা মিলে হলো 0। আর cos π/30 এখানে মাইনাস cos π/30, তাহলে এটাতেও আসবে 0। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 0 + 0 + ½ সমান সমান ½। তাহলে আমাদের কিন্তু এই ত্রিভুজ রাশিটির মান নির্ণয় হয়ে গেল। আমরা এই যে মান নির্ণয় করলাম বা একটা ত্রিভুজ রাশি মান নির্ণয় করলাম, আমাদের ওই যে ফরম্যাটটা আমরা শিখলাম কয়েকটা ক্লাস ধরে, সেই ধারণা ব্যবহার করে মান নির্ণয় করলাম। আর এখানে একটা ছোট্ট একটা বিষয় আমরা ব্যবহার করলাম, যেটা কিনা সলভ করার জন্য বা ওই ফরম্যাটটা ব্যবহার করার সুবিধার্থে এখানে তো ছোট্ট একটা বিষয় আমরা এখানে প্রয়োগ করলাম। ছোটখাটো একটা বিষয় কিন্তু খুব কার্যকরী একটা বিষয়, যে এই ধারণাটা এখানে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের যে এই যে কোণটা খুব একটা সরল আকার চলে আসে, এমন একটা আকার চলে আসে, আমরা খুব সহজেই এই যে এই ধারণাগুলো এই ফরম্যাটটা এটাতে রূপান্তর করতে পারবো। আর রূপান্তর করার মাধ্যমে আমরা খুব সহজে ওই ত্রিমাত্রিক অনুপাতের মানটা
নিয়ে আসতে পারলাম। আর নিয়ে আসার পরপরই কিন্তু আমাদের সমাধানটা হয়ে গেল। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।